হাই, আমি আবির। নাম তো শুনেছেন নিশ্চয়ই? না, আপনার নাম আমি শুনি নাই। আপনার কি প্রবলেম আমাকে বলেন তো? ঝড় বাদল বন্যা জলোচ্ছ্বাস যা কিছুই হয় আপনি সারাক্ষণ আমাকে ফলো করতে থাকেন। আমি বাসা থেকে বের হইতে পারি না। যখন রাস্তাঘাটে যাই, ভার্সিটিতে যাই, শপিং মলে যাই, সবসময় দেখি যে আপনি আমাকে ফলো করতেছেন। আর কিছুদিন ধরে দেখতেছি আপনি আমার বাসার আশেপাশে ঘুরঘুর করতেছেন। আপনার সমস্যাটা কি বলেন তো? সমস্যা হচ্ছে আমার দুই চোখ। মানে? আমার এই চোখ দুটো শুধু তোমাকে দেখতে চায়, আমার এই চোখ দুটো শুধু তোমাকে খুঁজতে থাকে। আর সেজন্য বাধ্য হয়ে আমি তোমাকে ফলো করি, তোমাকে দেখতে চলে আসি। আশ্চর্য বিষয় তো। না আমি আপনার খালাতো বোন, না আমি আপনার চাচাতো বোন, আপনার বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কোনো কিছুই তো আমি না। তাইলে আপনার এই দু চোখ কেন আমাকে দেখতে চাবে? কারণ আমার মন যে তোমাকে চায়। দেখেন, ফাইজলামি করবেন না, আমার কিন্তু খুব রাগ উঠতেছে। আপনি একবার বলতেছেন আপনার চোখ আমাকে দেখতে চায়, একবার বলতেছেন আপনার মন আমাকে চায়। আসল কাহিনীটা কি বলেন তো? ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো? অবশ্যই ভয়ে বলবেন, তবে সত্যিটা বলবেন। তোমাকে আমার ভালো লাগে। মানে? বিশ্বাস করো, প্রথম যেদিন তোমাকে আমি দেখেছি সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। এখন আমি খাইতে গেলে তোমাকে দেখি, বসে থাকলে তোমাকে দেখি, শুইতে গেলে তোমাকে দেখি, আর ঘুমায় থাকলে তো সবসময় তোমাকেই স্বপ্নে দেখি। আমার এখন সবকিছুতে শুধু তুমি তুমি আর তুমি। এত কিছু যখন বলেই দিচ্ছি, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আচ্ছা, তাহলে এই কাহিনী। কি নাম জানো আপনার? তোমাকে ভালোবেসে করে দিব নিবিড়, নাম আমার আবির। ও, আবির। তা আবির, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। তোমায় আমি ভালোবাসি অযুত লক্ষ নিযুত কোটি। শুধু ভালোই বাসেন নাকি বিয়েও করতে চান? অবশ্যই আমি আমার ভালোবাসা সফল করতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। ভেরি গুড, চলেন আমার বাবার কাছে চলেন। কেন? তোমার বাবার কাছে যাবো কেন? কেন যাবেন মানে? আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ছাড়া বাঁচবেন না, আমাকে বিয়ে করতে চান, এই কথাগুলো আপনি আমার আব্বুর কাছে গিয়ে বলবেন। আসেন। আরে আমি তোমাকে ভালোবাসি, তোমার বাবার সামনে গিয়ে এগুলো কেন বলবো? কারণ আমার বাবার পছন্দ ছাড়া তো আমি বিয়ে করব না। আপনি যেহেতু আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করতে চান, এক্ষুনি আমার বাবার কাছে গিয়ে বিয়ের প্রপোজালটা দিবেন। আসেন। না মানে কয়েকদিন প্রেম করি, ঘুরি ফিরি, দুইজন দুজনকে জানি চিনি, তারপরে না হয় তোমার বাবার কাছে গিয়ে বলবো। এত জানাজানির মধ্যে আমি নাই। আমি বিয়ে করলে ডাইরেক্ট বিয়ে করব। এত কথা শুনতে চাই না। আপনি আসেন তো, নিয়ে এক্ষুনি আসেন। না না, বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলবেন। এক মাস পরে যাই। না না, এখনই এখনই। 15 দিন পরে যাই। আরে আসেন। আচ্ছা কালকে যাই। এত লজ্জা পাইলে হয়? আসেন। 1 ঘন্টা পরে যাই। না না, বিয়ে করে কি রাখি, তুই এখন ঘুমোসনি? বাবা, আর একটা চ্যাপ্টার পড়া বাকি আছে, এরপরই শেষ হয়ে যাবে। আমি ঘুমা যাবো, তুমি শুয়ে পড়ো। ঠিক আছে, রাত অনেক হয়ে গেল, তুইও শুয়ে পড় যা। ওকে, গুড নাইট। গুড নাইট। তোমাকে বিয়ে করতে আসছি আখি। এত রাত্রে আপনি চোরের মতো পালায় আমার রুমে আসছেন আমাকে বিয়ে করতে?
মানেটা কি? মানে হইল তোমার বাবার সামনে তো ভয় বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। এই জন্য চোরের মতো তোমার ঘরে ঢুকে গেছি। এখন তোমার বাবা এসে যদি তোমাকে আর আমাকে হাতে নাতে ধরে ফেলে, আর এই ঘটনা যদি তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে ছড়া যায়, তাহলে তো তোমার বাবার মান সম্মান সব যাবে, আর তোমার কোনোদিন বিয়ে হবে না। তখন তোমার বাবা বাধ্য হয়ে তোমাকে আমার হাতে তুলে দিবে। ওরে বাপ রে বাপ, কত বড় শয়তান! সে আমাকে বিয়ে করার জন্য কত বড় মাস্টার প্ল্যান সাজাইছে। কিন্তু আপনার এই মাস্টার প্ল্যান জীবনে বাস্তবায়ন হবে না, কারণ আমার বাবা যখন আপনাকে সেই রুমে দেখবে না, আপনাকে পিটায় আপনার হাত পা ভাঙবে। এই তো হাত পা ভাঙার পরেই তো তোমার বাবা তোমার সাথে আমার বিয়ে করায় দিবে। শোনো, নিচে আমার বন্ধু বান্ধব সব কাজে নিয়ে দাঁড়ায় রয়েছে, তোমার বাবাকে ডাক দাও, তাড়াতাড়ি আমাদেরকে হাতে নাতে ধরতে বলো। খবরদার একটা ফালতু কথা বলবেন না, এখন এখান থেকে যান, নয় তো আমি আপনাকে খুন করে ফেলবো। তাই আর কি, বিয়ের আগে তুমি বিধবা হবা। এইসব বাদ দিয়ে তাড়াতাড়ি আমাকে জড়ায় ধরো আর তোমার আব্বাকে ডাক দাও। হোয়াট? কি বলতেছেন আপনি? আমি আপনাকে কেন জড়ায় ধরবো? জড়ায় না ধরলে তো তোমার বাবা সন্দেহই করবে না যে তোমার সাথে আমার উল্টাপাল্টা কিছু একটা চলতেছে। আরে ডাকো ডাকো, তোমার বাবাকে ডাকো। আচ্ছা ঠিক আছে, তোমার ডাকতে হবে না, আমি ডাকতেছি। আঙ্কেল আঙ্কেল, এসে দেখে যান আমি আর আপনার মেয়ে এখানে কি করতেছি। কি করতেছেন? আমার বাপ যদি কোনোভাবে এইভাবে আমাদের দেখে ফেলে, আমার বাপ অনেক রাগে আমাকে জানে মেরে ফেলবে। আমার জীবনটা ভিক্ষা দেন, প্লিজ ছাড়েন আমাকে। তাইলে আমাকে আই লাভ ইউ বলে আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। অসম্ভব, প্রশ্নই উঠে না। বলবো না? না। আঙ্কেল আঙ্কেল, আচ্ছা বলছি বলছি, আই লাভ ইউ। এইভাবে বললে হবে না, রোমান্টিক ভাবে বলতে হবে। আই লাভ ইউ আবির, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ আবির, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ টু, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড, ওকে? ওকে, প্লিজ প্লিজ আপনি যান। কিন্তু খালি মুখে যাইতে ইচ্ছা করতেছে না। আরে ভাই, আমার বাসায় কোনো কিছু নাই, ফ্রিজে কোনো খাবার দাবার নাই, আমি কিছু খাইতে পারবো না আপনাকে। আপনি খালি মুখে। আর দূর, ওইসব খাইতে চাইছে কি? আমি তোমার বয়ফ্রেন্ড হইলাম, আমি কি খালি মুখে যাইতে পারি? তুমি আমাকে একটা কিস দাও, আমি কিস খেয়ে চলে যাই। অসম্ভব, জীবনেও না। এখন এখান থেকে বের হন। আঙ্কেল আঙ্কেল, দেখেন আপনার মেয়ে আমাকে কিস দিতেছে না। আচ্ছা আমি দিতেছি। ওরে আল্লাহ রে, আমি শেষ। আরে কি করতেছ? আমার চলে আসবে, প্লিজ আপনি যান, আপনি যান, উঠে। তাহলে বলো কালকে আমার সাথে দেখা করবো? হ্যাঁ দেখা করবো, এখন আপনি যান প্লিজ। মাই গড আখি, আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। তুমি আমার সাথে দেখা করার জন্য আমার আগে এসে দাঁড়ায় আছো। তার মানে তুমি আমাকে দেখার জন্য পাগল হয়ে গেছো, ব্যাকুল হয়ে গেছো, আমাকে জড়ায় ধরতে চাও। আর কোনো সমস্যা নাই, বান্দা হাজির, ফুলটা গ্রহণ করো, আমার বুকে ঝাঁপায় পড়ো আর আমাকে জড়ায় ধরো। কি ব্যাপার, তুমি আমাকে জড়ায় না ধরে আমাকে থাপ্পড় মারলা কেন? মাত্র তো তোরে থাপ্পড় মারছি, এরপর তোরে খুন করব। এসব তুমি কি বলতেছো আখি? আমি তোমার বয়ফ্রেন্ড, তুমি আমাকে খুন করবা কেন? তুই আমার কসুর বয়ফ্রেন্ড। এই তোরে কে বলছে রে তুই আমার বয়ফ্রেন্ড? কেন, তুমিই তো বলছো কালকে রাতেই না তুমি আমাকে কিস করে আই লাভ ইউ বলে বয়ফ্রেন্ড বানাইলা। জি না, আমি তোরে আমার বয়ফ্রেন্ড বানাই নাই। কালকে রাতে আমার বাবার হাত থেকে বাঁচার জন্য আর তোরে বাসা থেকে বের করার জন্য আমি তোরে মিথ্যা কথা বলছি। ইয়া আল্লাহ, এসব তুমি কি বলতেছো আখি? এইভাবে বললো না, তুমি আমার মন ভাঙলো না, তোমার উপর আল্লাহর গজব পড়বে। আরে গজব তো তোর উপরে পড়বে। তোর এত বড় সাহস, তুই আমার থেকে চুমা নিছস। এখন তোরে লেডি গণধোলাই দেয়া হবে। কিন্তু এত লেডি তুমি পাবা কোথায়? লেডি আমি সাথে করে নিয়ে আসছি। লেডিস অ্যাটাক! তোর শালা রে। এই এবার বল, তুই কেন আমার থেকে কিস নিছস? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। কালকে রাতে আমি যে কিস দিয়েছিলাম সেই কিস আমি ফেরত দিয়ে দিতেছি। মানে? ওই যে দেখেন। তোর এত বড় সাহস, তুই আমারে আবার কিস দিছস? আরে বাবা রে, আমি কিস দিলাম কই? কালকে রাতে আপনি আমাকে কিস দিছিলেন, সেটা আমি ফেরত দিলাম মাত্র। মানে? মানে আপনি আমার একটা কিস দিয়েছেন, আমি একটা কিস দিয়ে দিলাম, সদবোধ। চুপ! তুই কি ভাবছস তোর চালাকি আমি বুঝি না? একে তো তুই আমারে ডিস্টার্ব করস, তার উপরে কালকে রাতে তুই আমার বাসায় ঢুকছস।
তার উপরে আমার বান্ধবীদের সামনে তুই আমার গালে কিস দিছস। তোরে আমি জানে মারবো না, কিন্তু তোর হাত পা সব ভাঙা দিব, যাতে আর পায়ে হাইটা কোনো মেরে ফলো করতে না পারোস, আর এই হাত দিয়া ধইরা কোনো মেরে কিস দিতে না পারোস। না না, আমার হাত পা ভাঙা দেন না। হাত পা ভাঙা দিলে তো ভিক্ষা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আমি তো সেইটাই চাই, দিমু হাত পা ভাঙা, খাবি ভিক্ষা কইরা। লেডিস অ্যাটাক! তোরা কি মনে করছস আমি একলাইছি? আমার সাথে পোলাপান আছে। বয়স কারে কি করতে হবে কদোস? এই মাইয়াগুলো আমার একলা পায়া মারছে, এখন ইচ্ছা হতো বিটা। এই বেটাই, এটা কি কস? এখন এই বয়সে মায়া মানুষের হাতে মার খায় কি মালিশ থারামু? সীমান্ত চল। না না, দোস্ত দোস্ত দোস্ত, শোন আমার কথা। अब तेरा क्या होगा कालिया? लेडीज बीट हिम अप! আরে আরে, এই ফকির মিক্সিং নিয়ে আমার বাড়িতে ঢুকছেন কেন? যান বাইরে যান, বাইরে যান। আমি ভিক্ষে পাঠিয়ে দিই, যান। আঙ্কেল আমি ফকির না আঙ্কেল, আমি আবির। আপনি এখানে কেন আসছেন? তোমার বাসায় আসছি তোমার বাবার সাথে কথা বলতে। আমার বাবার সাথে আপনার কোনো কথা বলতে হবে না, আপনি এক্ষুনি এখান থেকে যান, যান। আখি, তুই ওকে চিনিস নাকি? না বাবা, চিনি না। কত বড় মিথ্যা কথা বলে। আঙ্কেল আপনার মেয়ে আমাকে অবশ্যই চিনে, এখন অস্বীকার করতেছে। আর আজকে আমার যে অবস্থা কে করছে জানেন? আপনার মেয়ে করছে। আমার মেয়ে তোমার এই অবস্থা করেছে? কি রাখি, তুই এই ছেলেটাকে এভাবে মেরেছিস কেন? হ্যাঁ, এমনি বাবা, দুষ্টামির ছলে ওনার গায়ে লেগে গেছে। যেটা আঙ্কেল দুষ্টামি করতে গিয়ে লাগে নাই, আপনার মেয়ে আমাকে সত্যি সত্যি পিটাইছে, লেডি গণধুলাই দিছে। ওই যে আমি ওকে ভালোবাসি এই কথা বলছি, এই জন্য আমাকে এরকম গণধুলাই দেওয়া হয়েছে। আমার মেয়েকে ভালোবাসা এই কথা বলেছো? তাহলে তো ঠিকই করেছে, কিন্তু আমার কাছে আসছো কেন? আঙ্কেল আমি আপনাকে একটা কথা বলতে আসছি। আমি জানি আপনি অনেক রাগী, কথাটা শুনলে আমার হাত পা ভেঙে দিবেন, কিন্তু আমার হাত পা তো আগের থেকে ভাঙা, এখন তো আর ভাঙতে পারবেন না, তাই সাহস করে কথাটা বলতে চাই। এত ভনিতা না করে কি বলবে বলো। আঙ্কেল আপনার মেয়ে আখিকে আমি অনেক ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। প্লিজ আখির হাতটা আমার হাতে তুলে দেন। শুধু হাত কেন, পুরো বডিটা নিতে অসুবিধা কোথায় তোমার? আঙ্কেল এটা তো কথার কথা বললাম, তুলে দিলে তো পুরোটাই, মানে পুরো বডিটাই তুলে দিবেন। আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো? তুমি আমার মেয়েকে ভালোবাসো, কিন্তু আমার মেয়ে তোমাকে ভালোবাসবে তো? এই এই মেয়ে, তুমি কি করো? আমি তো বেকার, বাপের হোটেলে খাই। বেকার, বাপের হোটেলে খায়? বাহ বাহ বাহ, বেকার ছেলে আমার খুব পছন্দ। এই এই, তুমি কেমনে মনে করলা তোমার মতো বেকার ছেলে হাতে আমার মেয়েকে তুলে দেবো? হ্যাঁ আঙ্কেল আমি আখিকে অনেক ভালোবাসি, একবার শুধু আখিকে আমার হাতে তুলে দেন, দেখেন এই বেকার ছেলেটাও চাকরিজীবী হয়ে যাবে। এখন তো আমি আমার বাপের হোটেলে খাই, একবার শুধু আখিকে আমার হাতে তুলে দেন, আমার বাপ আমার হোটেলে খাবে। দেখো আবির, তুমি আমার মেয়েকে ভালোবাসো সেটা তোমার চোখ দেখেই বুঝতে পারছি, তবে কোনো বেকার ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেবো না। তুমি যদি আগামী 1 মাসের মধ্যে একটা চাকরি জোগাড় করতে পারো, তাহলেই আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো। কিন্তু বাবা তুমি এসব কি বলছো? আমি ওনাকে ভালোবাসি না, আমি ওনাকে পছন্দ করি না, আমি ওনাকে বিয়ে করতে চাই না বাবা। চুপ, কোনো কিন্তু নয়, আমি যা বলছি তাই হবে। কি আবির, 1 মাসের মধ্যে একটা চাকরি জোগাড় করতে পারবে না? অবশ্যই পারবো আঙ্কেল, আপনি আমাকে শুধু 1টা মাস সময় দেন, আমি চাকরি জোগাড় করে আপনার সামনে এসে দাঁড়াবো। বাহ, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন। আখি আমি তোমাকে দেখিয়ে দিব, এই নিয়ে চল। নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। আবির, আবির, হ্যাঁ মা কি বলো? রাত জেগে এত মনোযোগ দিয়ে কি এত পড়ালেখা করছিস তুই? মা সামনে আমার চাকরির ইন্টারভিউ, যেভাবেই হোক আমার চাকরিটা পেতেই হবে, এই জন্য আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করছি, যাতে ইন্টারভিউটা আমার ভালো হয়। মানে চাকরির ইন্টারভিউর জন্য তুই এত সিরিয়াস হলি কি করে? মা আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, মেয়েটার নাম আখি। আখির বাবা বলেছে
কোনো বেকার ছেলের কাছে সে তার মেয়েকে বিয়ে দিবে না। আর আমাকে বলেছে যদি 1 মাসের মধ্যে আমি একটা চাকরি জোগাড় করতে পারি তাহলে আমার সাথে আখিকে বিয়ে দিবে। এই জন্য আমি সিরিয়াসলি পড়াশোনা করছি, চাকরিটা আমাকে পেতেই হবে। দেখছো রাশেদা, কাণ্ডটা দেখছো? তুমি আর আমি তাকে কতদিন ধরে বলতেছি একটা চাকরি করার জন্য। একটা ভালো চাকরি পাইতে হইলে পড়াশোনা কইরা কম্পিটিটিভ এক্সামিনেশন দিতে হয়, সেটার জন্য কতদিন ধরে তাকে বলছি। আমাদের কথা কানে তুলছে? তুলেই নাই। তার নাকি চাকরি করা লাগবে না। আর এখন দেখো, একটা মেয়ের জন্যে সে এখন পড়াশোনা করতেছে, ভালো চাকরি করবে। তাই দুনিয়াটাই এইরকম। আজকালকার ছেলে পেলে বাপ মায়ের কথার কোনো দাম দেয় না, ভালোবাসার মানুষটাই তাদের কাছে সব। এত লেকচার দিও না বাবা, তোমার ছেলে তোমার মতোই হয়েছে। মানে তুমি ঢাকায় চাকরি পাইছো, ঢাকায় চাকরি পেয়ে চলে আসছো, আর মাকে দাদা দাদি বলছিল গ্রামে থাকতে। মা আবার তোমাকে বলেছে তোমাকে ভীষণ ভালোবাসে, তোমাকে ছাড়া সে থাকতে পারবে না। আর তুমিও মাকে ভীষণ ভালোবাসো, এই জন্য মাকে গ্রাম থেকে শহরে নিয়ে আসছো। তুমি যেহেতু তোমার বাবা মার কথা শোনো নাই, আমি কেন তোমাদের কথা শুনবো? খোটা দিয়ে কথা বলিস কেন? তুই আর আমি কি এক নাকি? শুধু আমি আর তুমি না বাবা, পৃথিবীর সব পুরুষ মানুষ এক। বাইরে বাঘ, বউয়ের কাছে বিড়াল। কি বললি তুই? আমাকে বিড়াল বললি? রাশেদা, আমি কি বিড়াল? শোনো, পাগলকার শাকন আলাদা না করো না, পুরনো অনেক কথা বের করে ফেলবো। বাবা, কে মেয়েটা? কে? মা, আগে চাকরিটা পাই, তোমাদেরকে সব বলবো। এখন আমাকে বিরক্ত করো না, আমাকে ঠিক মতো পড়তে দাও। তোমরা এখান থেকে যাও, গিয়ে আমার জন্য দোয়া করতে থাকো যাতে আমার ইন্টারভিউ ভালো হয়, চাকরিটা আমি পেয়ে যাই। যাও যাও যাও। চলো দোয়া করি ওর জন্য চাকরিটা হয়ে যায়, একটা বউ আসে বাড়িতে। জাতীয় জাগরণকে নস্যাৎ করতে 1968 সালে জানুয়ারিতে জেনারেল আইয়ুব আগরতলা ষড়যন্ত্রের মামলার আশ্রয় নেন। 6 দফা কর্মসূচি কি ব্যাপার, আপনি কি ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছি মানে? অনেক ভয় পাচ্ছি। একটা সুন্দরী মেয়ে আপনার পাশে বসছে, এর জন্য এত ভয় পাচ্ছেন? কেমন পুরুষ আপনি? আরে তুমি পাশে বসে আছো ওই জন্য ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি ইন্টারভিউর কারণে। জীবনে কত পরীক্ষা দিলাম, এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, সব পরীক্ষার মধ্যে কত ভালো রেজাল্ট করলাম, কিন্তু কখনো এত ভয় পাইনি। আজকে ইন্টারভিউ দিতে যাচ্ছি, এই জন্য যে কি ভয়টা লাগছে। কেন? ইন্টারভিউ প্রিপারেশন ভালো নেন নাই? প্রিপারেশন ভালো আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যদি ইন্টারভিউতে ফেল মারি, তারপর তোমার বাবা তোমাকে আরেকজনের সাথে বিয়ে করে দেয়, এই জন্য ভয় পাচ্ছি। দাঁড়ান, আপনার ভয় কাটানোর ব্যবস্থা আমি করতেছি। এই না। এটা কি নকল? হ্যাঁ, নকল। মানে ইন্টারভিউতে কি কি প্রশ্ন আসবে সব প্রশ্নের উত্তর এখানে লেখা আছে? সব প্রশ্নের উত্তর আছে। দেখি তো কি প্রশ্ন আসবে। না, এখন দেখা যাবে না। ইন্টারভিউতে ঢোকার আগে আপনি এটা দেখবেন, তাইলে দেখবেন আপনার ইন্টারভিউ ভালো যাবে। শুনুন, বেস্ট অফ লাক। আপনাদের মধ্যে আবির সার্ভারকে? জি, আসুন। আবির, আজকে যদি তোমার ইন্টারভিউ খারাপ হয়, তুমি চাকরি নাও পাও, তাও আমি সারা জীবন তোমার সাথে থাকব। আমি তোমাকে বিয়ে করব, কারণ আমিও তোমাকে ভালোবাসি। মিস্টার আবির সারোয়ার। জি স্যার। আচ্ছা, আপনার রেজাল্ট তো খুব ভালো, তাহলে আপনি এতদিন কোথাও কোনো চাকরির ইন্টারভিউ দেননি কেন? স্যার, এতদিন জবের দরকার হয়নি তাই। তা এখন জবের দরকার পড়লো কেন? ম্যাম, সামনে বিয়ে করব তো, তাই জবটা খুব দরকার। মানে আমি যে মেয়েকে বিয়ে করতে চাই তার বাবা আমাকে বলে দিয়েছেন আমি যদি জব না পাই তাহলে আমার কাছে বিয়ে দিবেন না, তাই জবটা আমার খুব দরকার। আপনি যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন তার বাবা চাইছে আপনি যেন জব করেন, সেই জন্য আপনি আজকে ইন্টারভিউ দিতে এসেছেন।
আচ্ছা মিস্টার আবির, তার বাবা যদি না চাইতেন আপনি কি জবের জন্য অ্যাপ্লাই করতেন না? কোনোদিনও না। মিস্টার আবির, আপনি এখানে আসতে পারেন। থ্যাংক ইউ। স্যার আসতে পারি মানে আমার কি ইন্টারভিউ শেষ? জি, আপনার ইন্টারভিউ শেষ, প্লিজ। কিন্তু আমাকে তো কোনো প্রশ্নই করলেন না, ইন্টারভিউ শেষ হলো কিভাবে? কারণ আপনাকে কোনো প্রকার প্রশ্ন করার মতো কোনো ইন্টারেস্ট ফিল করছি না বিষয়ে। আপনি বিয়ে করার জন্য আসছেন এখানে চাকরি করতে, এমন লোক আমাদের কোম্পানি চায় না। আমাদের কোম্পানি চায় যে ব্যক্তি কাজকে ভালোবাসবে, যে ব্যক্তি আমাদের এই কোম্পানিকে নিজের কোম্পানি ভেবে কঠোর পরিশ্রমের মাধ্যমে সঠিক সময়ে কাজটি সম্পন্ন করে আমাদের এই কোম্পানিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, তেমন কাজ। স্যার, কোম্পানিকে ভালোবেসে, চাকরিকে ভালোবেসে কেউ চাকরি করতে আসে না। সবাই নিজের দরকারি চাকরি করতে আসে। আর কেউ যদি সেটা বলে, সে মিথ্যে কথা বলে। আমি সত্যি কথা বললাম তো, তাই আমার চাকরিটা হলো না। যদি আমি মিথ্যে কথা বলতাম, আমি কোম্পানিকে অনেক ভালোবাসি, কাজকে অনেক ভালোবাসি, তাহলে হয়তো আমার চাকরিটা হতো। আমি ছোটবেলায় পড়েছি, সদা সত্য কথা বলবো, সবসময় সৎ কাজ করব। তাই মিথ্যে কথা বলে আপনাদেরকে খুশি করতে পারলাম না। আসি। মিস্টার আবির, বসুন। এখন একটা সত্যি কথা বলুন তো, ধরুন আপনি জবটা পেলেন, তারপর আপনি বিয়ে করলেন, বিয়ের পরে আপনি কাকে বেশি ভালোবাসবেন? আপনার ওয়াইফকে নাকি জবটাকে? অবশ্যই আমার ওয়াইফকে বেশি ভালোবাসবো। কেন? প্রথমত, বউকে বেশি ভালোবাসলে আমার সংসারে শান্তি থাকবে, বউ আমার সাথে ঝগড়া করবে না, অফিসে এসে আমি ঠান্ডা মাথায় কাজ করতে পারবো। আর দ্বিতীয়ত, চাকরি চলে গেলে আমি চাকরি পাবো, কিন্তু আমি যাকে বিয়ে করছি সে আমার ভালোবাসার মানুষ। সে আমার জীবন থেকে চলে গেলে তাকে আমি আর পাবো না। আরেকটা কথা কি জানেন ম্যাম, জীবনে বাঁচতে হলে ভালোবাসা দরকার, চাকরি নয়। আচ্ছা, জীবনে বেঁচে থাকতে হলে ভালোবাসাই যদি দরকার হয়, তাহলে চাকরি করতে এসছেন কেন? ভালোবাসা খান, ভালোবাসা পড়েন, ভালোবাসা নিয়েই থাকেন। স্যার, ভালোবাসার মানুষকে সুখে রাখতে টাকার দরকার, আর টাকার জন্য চাকরি দরকার, তাই চাকরি করতে এসেছি। তবে স্যার, আমি কথা দিচ্ছি, চাকরিটা পেলে আমার মেধার পরিশ্রম দিয়ে কোম্পানির জন্য আমি শতভাগ কাজ করব। আপনার কথায় জাদু আছে, বারবার কোথায় যেন আটকে যাচ্ছে। আচ্ছা, আপনি স্যালারির এক্সপেকটেশন কেমন করছেন? স্যার, আমার কোনো এক্সপেকটেশন নেই। আমি ভালোভাবে আমার মা বাবা বউ নিয়ে বাঁচতে যত টাকা দরকার ততটুকু হলেই চলবে, এর বেশি লাগবে না। আমার আসলে চাকরিটাই দরকার, টাকা নয়। মিস্টার আবির, আপনি বাইরে যেয়ে বসুন, আপনাকে জানানো হবে। থ্যাংক ইউ, ইট ওয়াজ নাইস মিটিং ইউ। কি ব্যাপার, আপনি এরকম মুখ কোমড়া করে দাঁড়ায় আছেন কেন? কি হয়েছে আমাকে বলেন। কি চাকরি হয় নাই? আরে চুপ করে আছেন কেন, বলেন আমাকে। আখি, আমার চাকরিটা হয়ে গেছে, পরশুদিন জয়েনিং। সত্যি চাকরি হয়েছে? আমার যে কি খুশি লাগতেছে। তোমার আমার বিয়ে এখন আর কেউ ঠেকাইতে পারবে না। আখি, এই খুশিতে আমি কি তোমাকে একটু জড়াই ধরতে পারি? আখি, দেখ তো ওইটা। তোমরা কি করছো? খুশি ভাগাভাগি করতেছিলাম। খুশি ভাগাভাগি করতেছো, হাসাহাসি করো, কাশাকাশি করো, দূরে থেকে করবে। আমার মেয়েকে তুমি জড়িয়ে ধরছো কেন? আমার মেয়ের সাথে তোমার তো বিয়ে হয়নি। বিয়ের কথা বলতেই একটা কথা মনে পড়ে গেল। আপনি আমাকে কথা দিচ্ছিলেন, আমার যদি চাকরি হয় তাহলে আখিকে আমার হাতে তুলে দিবেন, আমার সাথে বিয়ে দিবেন। এখন বলেন, কবে, কখন, কোন সময়, কোন দিন আমি আপনার মেয়েকে বিয়ে করব? সে কথা পরে হবে, আগে বলো তুমি চাকরি পেয়েছো কিনা। এই আবির স্যারও আর মুখে কিছু বলে না, যা বলার এই কাগজ বলবে। এই যে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমিও মুখে কিছু বলি না, যা দেখি কাগজ দেখেই বলি। আরে বাহ, তোমার তো চাকরি হয়ে গেছে, কনগ্রাচুলেশন। সরি আঙ্কেল, আমি আপনার অ্যাপ্রিসিয়েশন গ্রহণ করতে পারলাম না। আখিকে আমার সাথে বিয়ে দিয়ে আমার হাতে তুলে দিলে আমি আপনার কংগ্রাচুলেশনস অ্যাকসেপ্ট করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার বাবা মাকে নিয়ে একবার আমার বাসায় এসো,
তারপর দুই পরিবার একসাথে বসে বিয়ের দিন তারিখ ঠিক করা যাবে, ঠিক আছে? এত ধৈর্য ধরার টাইম নেই আঙ্কেল, আপনি বিয়ের দিন তারিখ বলেন, আমি আমার বাবা মাকে বোঝাবো। ওহো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আখি, তোর আবিরকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তো? বাবা, একটা মানুষ আমাকে বিয়ে করার জন্য বেকার থেকে চাকরিজীবী হয়েছে, ভীতু থেকে সাহসী হয়েছে, নিজে আমার প্রেমে পাগল হয়ে আমাকেও তার প্রেমে পাগল করেছে। তাই আমি আর আপত্তি করতে পারছি না, কারণ আমি জানি এই পাগলটাই সারা জীবনে এই পাগদিটাকে সুখে রাখবে। ঠিক আছে ঠিক আছে, যেহেতু তোরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসিস, দেরি করা ঠিক হবে না। শোন, আগামী বৃহস্পতিবার তোর গায়ে হলুদ, আর আগামী শুক্রবার তোদের বিয়ে। কি ব্যাপার, বিয়ে করার জন্য তো একদম পাগল হয়ে গেছিলাম, এখন বিয়ে হয়েছে, বউ সামনে বসে আছে, কিছুই তো বলতেছো না, চুপ করে আসো। না মানে জীবনে প্রথমবারের মতো বিয়ে করছি তো, তাই খুব নার্ভাস লাগতেছে। কি বলবো কিছুই বুঝতেছে না। তুমি একটু শিখিয়ে দাও না, আমি কি বলবো। এমন ভাবে বলতেছে মনে হয় আমি এর আগে 10-12টা বাসর রাত করে আসছি। আমারও তো এটা প্রথম বাসর রাত, আমিও তো জানি না কি বলতে হবে। তাহলে কি আমরা দুজনে চুপচাপ থাকবো? চুপ করে থাকবো মানে? জন্মের পর থেকে 20 বছর ধরে অপেক্ষা করার পর আজকে ফাইনালি বিয়েটা করছি, চুপ করে বসে থাকলে হবে? একটা কাজ করো, তুমি আমার রূপের প্রশংসা করো। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। বাহ, এই তো বাসের রাত জমে গেছে। এবার বলো আমি কার? তুমি চাঁদের জোছনা নাও, তুমি ফুলের উপমা নাও, নাও তুমি পাহাড়ি ঝরনা, আখি তুমি আবিরে রাখি। বুঝলাম না, এই কাবাব মেহারটি কে ফোন দিতেছে? আর যেই ফোন দেখে আমি ফোন ধরবো না, দাঁড়াও। ও বস ফোন করছে, কথা হলো না। বস, আসসালামু আলাইকুম। আবি সাহেব, সরি আপনাকে এত রাতে ডিস্টার্ব করার জন্য। আচ্ছা, পরশু যে প্রজেক্টটা নিয়ে আমাদের বিদেশি বায়ারের সাথে বসার কথা, সেই প্রজেক্টটা কি রেডি হয়েছে? বস, ওর তো হাফ ডান আছে, কালকে অফিসে আসলে আমি রেডি করে দিতে পারবো। ও আবি সাহেব, প্রজেক্টটা তো আমার এখনই লাগবে। আপনি তাড়াতাড়ি আমাকে প্রজেক্টটা রেডি করে মেইল করুন, ইটস আর্জেন্ট। বস, এখনই লাগবে? হ্যাঁ হ্যাঁ, এখনই না লাগলে আমি আপনাকে এত রাতে ফোন করতাম। প্লিজ আপনি এটা রেডি করে আমাকে মেইল করুন। ওকে ওকে বস, আমি এখনই রেডি করে দিচ্ছি। এই কই যাচ্ছ তুমি? আরে বসকে একটা প্রজেক্ট রেডি করে মেইল করতে হবে এক্ষুনি। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আবির? তুমি বাসর রাতে আমাকে বসায় রেখে তুমি প্রজেক্ট রেডি করবা? কিছু করার নাই আর কি, নইলে বস খুব রাগ করবে। আর তুমি আমাকে বাসর ঘরে একা রেখে কাজ করবা, এটাতে আমি যে রাগ হবো এটা বুঝতে পারতেছো না? বেশিক্ষণ লাগবে না, তুমি একটু ওয়েট করো, 1 ঘন্টা সময় দাও শুধু। নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকল, যেন কাশফুলের নরম ছোঁয়া। দেখো আবিরের আব্বা, বৌমার কাণ্ড। সকাল সকাল উঠে নিজের হাতে সব নাস্তাগুলো বানিয়েছে, আমাকে ধরতেও দিল না কিছু। তোমার মাত্রই বিয়ে হয়েছে, এত সকালে ওঠার তো দরকার না। তুমি আবিরকে সময় দাও, সংসারের কাজ তো পরেও করা যাবে। বাবা, যে রাধে সে চুলো বাঁধে, জামাইকে নিয়ে পড়ে থাকলে হবে? সংসারটাও তো আমার, তাই সংসারের সব কিছু আমি এখন থেকে করব। আর তাছাড়া আবির তো সকালবেলা বাইরে খায়, এখন থেকে আমি ভাবছি সকাল সকাল উঠে নাস্তাটা বানায় ফেলবো, আবির বাসা থেকে খেয়েই যাবে। বৌমা, তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল। আমি সব সময় এরকম একটা মেয়ে আমার ছেলের জন্য চেয়েছিলাম, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মা, আমি অফিসে গেলাম। আরে আরে অফিসে তো যাবি,
বস, আমাদের সাথে নাস্তাটা করে যা। বাবা এখন একদম সময় নেই, আমি নাস্তা করতে বসলে দেরি হয়ে যাবে। তোমরা আখিকে নিয়ে নাস্তাটা করে নাও না। বৌমা সকাল সকাল ঘুম থেকে উঠে এই সবগুলো নাস্তা নিজের হাতে তৈরি করেছে তুই অফিসে নাস্তা খেয়ে যাবি বলে। এখন তুই খেয়ে না গেলে মেয়েটা মনে কষ্ট পাবে না? মা এখানে কষ্ট পাওয়ার কি আছে? আমি খেতে পারছি না তাতে কি? তোমরা তো খাচ্ছ। তোমরা খাওয়া আর আমি খাওয়া একই কথা। তোমার অফিস তো 10টা থেকে, এখন মাত্র 9টা বাজে। 10 মিনিট একটু খেয়ে গেলে কি হয়? আজকে অফিসে বিদেশি বায়ারদের সাথে মিটিং আছে, স্যার বলেছে আধা ঘন্টা আগে যেতে, এই জন্যই তো আগে আগে যাচ্ছি। মন খারাপ করো না, মিটিংটা শেষ করে তোমাদের সাথে এসে লাঞ্চ করবো। সত্যি আমাদের সাথে লাঞ্চ করবা তো? সত্যি আসবো। তোর বাবার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, অফিস থেকে ফেরার পথে নিয়ে আসিস। ঠিক আছে মা, আসি। বৌমা বসো, আমাদের সঙ্গে একসাথে নাস্তা করি। বসো। স্যার, বস বলেছে খুব তাড়াতাড়ি এই সবগুলো ফাইল একটু দেখে দিতে। কি ব্যাপার, আবির কই? ও না বললো আমাদের সাথে লাঞ্চ করবে, এখনো আসে নাই? ওই জন্য তো অপেক্ষা করছি। বৌমা, আবির বলে গেল না একসঙ্গে লাঞ্চ করবে, দেখো না একটা ফোন করে কোথায় আছে ও। মা আমি ফোন দিচ্ছি। হ্যাঁ কি বলো? কত দূর তুমি? আমি, বাবা মা, আমরা সবাই খাবার নিয়ে বসে আছি। খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। সরি আখি, তুমি মার বাবাকে নিয়ে খেয়ে নাও, আমি আসতে পারবো না। কি বলতেছো? তুমি না নিজেই বলে গেলে আজকে সবাই একসাথে লাঞ্চ করবো। আরে বলছিলাম তো, কিন্তু অফিসে এত কাজের প্রেশার, কোনোভাবে বেরোতে পারবো না। আমি অফিসের ক্যান্টিনে এক ফাঁকে খেয়ে নিব, তোমরা খেয়ে নাও। আবির, বাইরের খাবার হেলদি না, তুমি প্লিজ বাইরে খাবা না, তুমি বাসায় চলে আসো, একসাথে লাঞ্চ করবো। আখি বোঝার চেষ্টা করো, বস এখন অফিসে আমাকে অনেক কাজ দিয়ে রেখেছে, এখন আমি বের হয়ে গেলে বস তো মন খারাপ করবে। সকালবেলা তোমার জন্য নাস্তা বানালাম, তুমি না খেয়ে চলে গেলা। দুপুরে তোমার পছন্দের খাবার সব রান্না করলাম, এখন তুমি বলছো তুমি আসতে পারবা না। আবির, আমি যে কষ্ট পাই, আমার যে মন খারাপ হয়, তাতে তোমার কোনো কিছু যায় আসে না? অবশ্যই যায় আসে আখি, আমার খুবই খারাপ লাগছে তোমাদের সাথে বসে একসাথে লাঞ্চ করতে পারলাম না, কিন্তু কিচ্ছু করার নেই। এই মুহূর্তে আমার কাছে আমার কাজটা ইম্পর্টেন্ট। কথা দিচ্ছি রাতে তাড়াতাড়ি চলে আসবো, একসাথে ডিনার করব। থাক, আমাকে আর মিথ্যা সান্ত্বনা দিতে হবে না, তোমার কোনো কথাই আমি এখন আর বিশ্বাস করি না। সত্যি বলছি আখি, আমরা একসাথে ডিনার করব, আর অফিস থেকে ফেরার সময় তোমার জন্য লাল গোলাপ নিয়ে আসবো, তোমার পছন্দের। কি এবার খুশি? আমার খুশির কথা যদি তুমি চিন্তা করতা, তাহলে আমাদের সাথে এসে লাঞ্চটা করতা। যাই হোক, কাজটাই তো তোমার কাছে ইম্পর্ট্যান্ট, তুমি কাজ করো। বৌমা, আবির আসতে পারবে না? বোমা, আবিরই কিন্তু মিস করলো। তুমি এত মজার মজার খাবার রান্না করেছো। হ্যাঁ, ও পরে এসে খেয়ে দেবে, চলো আমরা খেয়ে নিই। চল আমরা একসাথে খেয়ে নিই। মা আমি খাবো না, আপনারা খেয়ে নেন। খুব স্বাভাবিক, আবিরের আব্বা খুব স্বাভাবিক। একটা মেয়ে সকালে নিজে খেটে খুঁটে নাস্তা বানালো, না খেয়ে চলে গেল অফিসে। এখন এত কিছু রান্না করলো, লাঞ্চ করবে বলেছে, আসলো না, তো মেয়েটার মন খারাপ লাগে না? বুঝি না বাবা। বৌমা, এখানে বসে আছো যে, ঘুমাবে না? মা, আবির তো এখনো বাসায় আসে নাই, ওর জন্য ওয়েট করছি। কি, আবির এখনো ফেরেনি? আচ্ছা মা, আবির কি সবসময় অফিস থেকে এরকম লেট করে আসতো? না, 5টায় ওর অফিস ছুটি হয়, 6টা থেকে 6:30টার মধ্যে তো বাসায় চলে আসে। বিয়ের আগে আবির 6টার মধ্যে বাসায় চলে আসতো, আর এখন রাত 11টা বাজে, এখনো বাসায় আসার খবর নাই।
আচ্ছা, আবির কি আমাকে ইগনোর করছে? বৌমা, রাত তো অনেক হলো, চিন্তা হচ্ছে, একটা ফোন করে দেখো না ছেলেটা কোথায়। ওই তো এসে গেছে। কি মা, তোমরা এখনো ঘুমাওনি? ঘুমাবো মানে? কটা বাজে? এত রাত পর্যন্ত কেন বাইরে থাকিস? কাজ শেষ করতে দেরি হয়ে গেল। বাবার ওষুধ এনেছিস? হ্যাঁ, এই তো। ফ্রেশ হয়ে খেয়ে নে, বৌমা না খেয়ে বসে আছে। সরি, একটু বেশি দেরি হয়ে গেল। তুমি না বলছো আমার জন্য আসার সময় ফুল নিয়ে আসবা? কোথায় সেই ফুল? অফিসের কাজ শেষ করে বের হতে তো দেরি হয়ে গেল, বাবার ওষুধ কিনতে আরও দেরি হয়ে গেল। ফুল কিনতে গিয়ে দেখি ফুলের দোকান সব বন্ধ। মন খারাপ করো না, তোমার জন্য আমি কালকে ফুল নিয়ে আসবো। থাকার দরকার নেই, বিয়ে হয়ে গেছে তো, এখন তো আমি পুরনো হয়ে গেছি। পুরনো মানুষকে ইমপ্রেস করার জন্য ফুল কিনে শুধু শুধু টাকা কেন নষ্ট করবা তুমি? আখি, তুমি যা ভাবছো তা না। আমি যেটা ভাবতেছি সেটাই। সবাইকে দেয়া কথা তোমার মনে থাকে, কিন্তু বউকে দেয়া কথা তো তোমার একদমই মনে থাকে না। বিয়ের পর পুরুষ মানুষ যে এইভাবে চেঞ্জ হয়ে যায়, এটা আমি ভাবতেও পারতেছি না। আখি, তুমি ভুল বুঝতেছো, আমি বদলাই নাই, আমি আগের মতোই আছি। যাই, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ফ্রেশ হয়ে ঘুমায় পড়বো। ঘুমাতে যাবা মানে? তুমি না আমাকে বললা রাতে তুমি আমার সাথে ডিনার করবা। দেখো, আমার খুব টায়ার্ড লাগতেছে, এখন খাইতে ইচ্ছা করতেছে না, ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বিয়ের পর আবির এরকম বদলে গেল কেন? কিরে দোস্ত, তুই তো বিয়ের পর আমাদেরকে একদম ভুলেই গেছিস। তা তোর বিবাহিত জীবন কেমন কাটছে? দোস্ত, খুব একটা ভালো না রে। বলিস কি? কেন? বিয়ের আগে আবির আমাকে কত ভালোবাসতো, আমার পিছে সারাক্ষণ ঘুরঘুর করত, আমার বাসার সামনে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতো। বিয়ে করার জন্য কত পাগলামি করছে। আখি, এগুলো তো আমরা সবাই সবকিছু জানি, কিন্তু সমস্যাটা কি সেটা বল। সমস্যা হচ্ছে আবির আমাকে এখন একদম সময় দেয় না, সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমার সাথে ভালো মতো কোনো কথাও বলে না। বিয়ে হয়েছে এতদিন, কোনো জায়গায় ঘুরতেও নিয়ে যায় না দোস্ত। তোদের আর কি বলবো, আমি যে ওর জন্য সাজগোজ করি, তাও আমার দিকে একবার ফিরেও তাকায় না। দোস্ত, তোর হাজবেন্ডের অবস্থা তো দেখতেছি একদম আমার দুলা ভাইয়ের মতো। মানে? মানে আমার দুলা ভাই, সে আমার বোনকে বিয়ে করার জন্য কত পাগলামি করেছে। সে বাসার সামনে এসে গলায় দড়ি দেয়, বিষ খায়, আরও কত কি। পরে আব্বু আম্মু বাধ্য হয়ে এই দুলা ভাইয়ের সাথে আমার বোনকে বিয়ে দেয়। বিয়ের কিছুদিন পর সে পুরাই চেঞ্জ। সে আমার বোনকে সময়ই দেয় না, ভালো মতো কথাও বলে না, খালি কাজের অজুহাত দেখায় আর বাইরে বাইরে থাকে। পরে আমার বোন খোঁজ খবর নিয়ে জানতে পারে আমার দুলা ভাই তার অফিসের এক কলিগের সাথে রিলেশনে আছে। সেই জন্যই সে আমার বোনকে পাত্তা দিত না, আমার বোনকে সময় দিত না। দোস্ত, তোর হাজবেন্ডও কি? না না দোস্ত, আবির তো ওই টাইপের মানুষই না। ও আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেই তাকাবে না। আখি, আমার বোনও তার স্বামীকে নিয়ে এটাই ভাবতো, কিন্তু দেখ পরে তো ঠিকই জানতে পারলো সে বাইরে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারে। পুরুষ মানুষ এমনই রে, বিয়ের পর তাদের আর বউ ভালো লাগে না, তখন তাদের ভালো লাগে অফিসের কলিগ, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, পাশের বাসার ভাবি, এমনকি কাজের বুয়া। বউকে তাদের কাছে মনে হয় ডাল ভাত, আর অন্য মেয়েদেরকে মনে হয় বিরিয়ানি। যে লোকটা বিয়ের আগে তোর জন্য এত পাগল ছিল, সে এখন কেন তোকে পাত্তা দিবে না? নিশ্চয়ই বাইরে তার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। তুই ভালো করে খবর লাগা, নাহলে কিন্তু তোর ঘরে সতীন এসে পড়বে। সংসারের খরচটা দিন দিন বেড়েই চলেছে। বাড়িওয়ালা বলল সামনের মাস থেকে নাকি বাসা ভাড়া বাড়াবে। এদিকে বাবার শরীরটাও দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে, তাকে একটা ভালো ডাক্তার দেখানো দরকার। বিয়ে করেছি, বউটাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া দরকার, কিন্তু এই অল্প বেতনে কিভাবে সম্ভব? না, আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে, যাতে তাড়াতাড়ি আমার প্রমোশনটা হয়ে যায়। আমার বান্ধবী ঠিকই বলছে,
আবিরের নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। তা না হলে আমি ওর বউ, যার জন্য ও এত পাগল ছিল বিয়ের আগে, সে মানুষটা তার পাশে শুয়ে আছে, ও কোনো কথাই বলতেছে না। নিশ্চয়ই অন্য কোনো মেয়ের কথা ভাবতেছে, যে মেয়ের সাথে বাইরে গিয়ে রং ঢং করে বেড়াচ্ছে, সেই মেয়ের কথা ভাবতেছে। মানে আমার সাথে এখন আর তোমার কথা বলতে ইচ্ছে করে না, তাই না? আরে আমি তো তোমার সাথে কত কথা বললাম, তুমি তো উত্তর না দিয়ে শুয়ে পড়লা। আমি যে অভিমান করছি সেটা বুঝছো তুমি? অভিমান ভাঙানোর করে চেষ্টা করছো? আচ্ছা বলো, কি নিয়ে অভিমান করছো? সত্যি করে বলো তো, তোমার জীবনে আমি ছাড়া কোন মেয়ে আছে? কি ধরনের কথা বলবো? আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে কেন থাকবে? অবশ্যই আছে, কারণ বিয়ের পর থেকে আমি তো পুরনো হয়ে গেছি, আমাকে এখন আর তোমার ভালো লাগে না। তুমি আমার পাশে শুয়ে শুয়ে অন্য মেয়েদের কথা ভাবো, অন্য মেয়েদের সাথে কথা বলো, না জানি কি করে বেরো। আখি একদম উল্টাপাল্টা কথা বলো না তো, এসব ফালতু চিন্তা একদম মাথায় আনবা না। আমার জীবনে তুমি ছাড়া আর কোনো মেয়ে নাই। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। সত্যি করে বলো, কোন মেয়ে এটা, কে আছে বলো? আমি যা বলার একবার বলে দিচ্ছি, এসব ফালতু বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। আমার সকালে অফিস আছে, আমি ঘুমাবো। গুড নাইট। আবির, তোমার লজ্জা করতেছে না? ঘরে বউ রেখে তুমি অফিসে এসে নষ্ট মেয়েদের সাথে নষ্টমি করতেছো। আরে নষ্টমি করছি মানে তুমি যেটা ভাবতেছো সেটা ভুল। আমি যা ভাবছি তাই, সবাই আমাকে যা বলছে সেটাই তো আজকে সত্যি হলো। আমার সন্দেহই তো আজকে সত্যি হলো। তুমি একটা মেয়ের সাথে এইভাবে, ছি, আমি ভাবতেও পারি নাই তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে এইভাবে। আখি বিশ্বাস করো, জাস্ট পানি। তুমি আর কোনো কথাই বলবা না, তুমি আমাকে আর বোকা বানানোর চেষ্টা করবে না। আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে অবিশ্বাস কিভাবে করি। হ্যাঁ, এর জন্যই তো বলি, তুমি কেন আমাকে সময় দেয় না, কেন আমার কথা শোনো না? তোমার অন্য মেয়ের সাথে আমার না নিজের উপর লজ্জা লাগতেছে যে তোমার মতো এরকম চরিত্রহীন একটা লোককে আমি ভালোবেসে বিয়ে করছিলাম। না জেনে না বুঝে আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবে না। যাও এখান থেকে। আচ্ছা চলে যাচ্ছি। বোমা 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 প্লিজ আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। একটু শোনো, তুমি যেতে বোমা বোমা কথা শোনো। কি বলো রাখি, তুমি কোথায় যাচ্ছ? এই বাড়ি ছেড়ে একবারে চলে যাচ্ছি। কি বলছো বাবা? তুমি বাড়ি ছেড়ে কেন যাবে? কারণ আপনার ছেলে আমাকে ধোঁকা দিয়েছে। আমাকে বিয়ে করে সে অফিসে বসে আরেকটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে। আবির, বৌমা যা বলছে সব সত্যি? শুধু তাই না মা, বিয়ের আগে আপনার ছেলে আমার পিছে পিছে ঘুরতো, কিন্তু বিয়ের পরে সে পুরোই চেঞ্জ। তার আচার ব্যবহার কথাবার্তা শুনে মনে হয় তার এখন আমাকে ভালোই লাগে না। আপনার ছেলে আমাকে পাত্তা দেয় না, আমার সাথে ঠিক মতো কথা বলে না। আপনার ছেলে বদলে গেছে মা। এইরকম বদলে যে একটা ছেলের সাথে আমি কিভাবে সংসার করব? হ্যাঁ আমি বদলে গেছি। আমি বদলে গেছি আমার দায়িত্বের জন্য, আমি বদলে গেছি আমার পরিবারের জন্য, তোমাদের সবাইকে ভালো রাখার জন্য। মানে? আখি তুমি সবসময় আমাকে বলো, বিয়ের আগে সারাক্ষণ আমি তোমার পিছন পিছন ঘুরতাম, তোমাকে দেখার জন্য চোরের মতো তোমাদের বাসায় পর্যন্ত গিয়েছি। আর বিয়ের পর মানে এখন কেন তোমার সাথে আমি আগের মতোই পাগলামিটা করছি না? বিয়ের আগে আমি শুধু একজন প্রেমিক ছিলাম, আমার কোনো দায়িত্ব ছিল না, অফিস ছিল না, বস ছিল না, বাসা ভাড়া ছিল না, বউ ছিল না, এমনকি বাবা মায়ের চিকিৎসার খরচ পর্যন্ত চালাতে হতো না। আমার পৃথিবীতে ছিল শুধু তুমি আর তুমি, তাই শুধু তোমাকে দেখতে চাইতাম, তোমার পিছন পিছন ঘুরতাম, তোমার জন্য পাগল হয়ে যেতাম। বিয়ের আগে তুমি শুধু আমার প্রেমিকা ছিলে, তোমার জন্য আমার এক্সট্রা কোনো খরচ করতে হতো না। কিন্তু বিয়ের পর তো তুমি আমার বউ, তোমার ভরণ পোষণ, তোমার দায়িত্ব, তোমার থাকা খাওয়া সব কিছুর দায়িত্ব আমাকে নিতে হচ্ছে। আমাদের বাসা ভাড়াটা এখন আমাকে দিতে হয়, আমার বাবা মায়ের চিকিৎসার খরচ আমাকে দিতে হয়। আর এই সংসারের পুরো দায়িত্বই তো এখন আমার। আর আমার চাকরি আছে, সেখানকার কাজটাও তো আমাকেই করতে হয় আখি, বসের মন জুগিয়ে চলতে হয়। তুমি সবসময় আমাকে বলো না আমি তোমার পাশে শুয়ে থাকি, কিন্তু তারপরও তোমার সাথে হাসি মুখে কেন কথা বলি না? কারণ আমি তখন চিন্তা করি, আমি ভাবি যে আমার বউটার মুখে সবসময় হাসি কিভাবে ধরে রাখতে পারবো। ওই দিন তুমি সাজগোজ করে নতুন শাড়ি পরে আমার সামনে এসেছিলে, আর আমি তোমার প্রশংসা করিনি বলে তুমি আমার উপর রাগ করেছো। কিভাবে আমি তোমার প্রশংসা করব? আমি তো তখন ভাবছিলাম যে আমি কিভাবে আমার বউকে আরেকটা নতুন শাড়ি কিনে দিতে পারবো, কিভাবে আমার বউটা সবসময় সাজগোজ করে থাকতে পারবে সেটা নিয়ে ভাবছিলাম। আমি প্রশংসা করতে পারিনি। এই জন্য আমি 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করি,
মাঝে মধ্যে এক্সট্রা কাজও করি। অফিসে বসের সাথে কথা বলে, কলিগদের সাথে কথা বলার পর আর কথা বলার মতো কোনো শক্তি থাকে না আমার, তাই এসে আমি শুয়ে পড়তে চাই। আখি, দিন শেষে আমিও মানুষ, আমি রোবট না, আমিও ক্লান্ত হই, আমারও ঘুম আসছে, আমার ঘুম আসতে ইচ্ছে করে। তুমি সবসময় বলো না কেন আমি কাজকে সবসময় প্রাধান্য দিই, বসকে সবসময় প্রাধান্য দিই? আমার বসকে যদি আমি প্রাধান্য না দিই, আমার চাকরিটা চলে গেলে আমি তোমাদেরকে কোথায় রাখবো, কি খাওয়াবো? আখি, প্রেমিকের সাথে কখনো স্বামীর তুলনা করো না। একজন প্রেমিকের কোনো দায়িত্ব নেই, সে অনেক কিছুই করতে পারে, কিন্তু একজন স্বামীর মাথায় তার স্ত্রী, তার সংসার, তার বাবা মা সব কিছুর দায়িত্ব থাকে। আর একজন স্বামী নির্দিষ্ট একজন মানুষকে খুশি করার জন্য চাইলেও অনেক কিছু করতে পারে না। একজন প্রেমিক তার প্রেমিকাকে যতটুকু ভালোবাসে, একজন স্বামী তার স্ত্রীকে অনেক গুণ বেশি ভালোবাসে, কিন্তু সেই স্বামীটা তার স্ত্রীকে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না। এমনকি বাবা মাকেও তার ভালোবাসা প্রকাশ করতে পারে না। আর সবার জন্য করে যাওয়া এই লোকটাকেই সবাই দোষ দেয়। ওই যে কথায় আছে না, যে করে বেশি তার দোষও বেশি। আমি দোষী হয়ে তোমাদের মাঝে থাকতে চাই, তারপরও চাই তোমরা যাতে ভালো থাকো, নিরাপদে থাকো। তুই যে কথাটা বললি, এই কথাটা সব স্বামীর কথা। তোর মা আমার সাথে এরকম অভিমান করত, তো আমি তোর মতো করে এরকম ভালোভাবে তাকে বুঝাইতে পারি নাই। বৌমা, আমার ছেলে বদলায় নাই, তোমার স্বামী মোটেই বদলায় নাই। সে আমাদের ভালোর জন্যে, আমাদেরকে ভালো রাখার জন্যে আমরা তাকে বদলাই দিছি। একদম ঠিক কথা বলছো। আমার ছেলেটাই আমাদের সবার দায়িত্ব নিতে গিয়ে হাসতে ভুলে গেছে, নিজেকে ভালো রাখতে, নিজের আরামায়েশের কথা সব বাদ দিয়ে দিয়েছে। আমি মা হয়ে একটাবারের জন্য বুঝতে পারি নাই আমার ছেলের এই কষ্ট। আমি কেমন মা? বাবা বাবা আসলে না, এই যে আমরা সবাই স্বার্থপর, শুধু নিজেরটা আদায় করতে জানি, নিজেরটা বুঝে শুধু। যে মানুষটা সারাক্ষণ আমাদের জন্য, আমাদের দায়িত্বের জন্য সারাক্ষণ এভাবে পরিশ্রম করছে, খেটে মরছে, তাকে তো কিছু বলেই না, শুধু অভিযোগ করি না, শুধু অভিযোগই তো করি আমরা। কোনোদিন ছেলেটার মাথায় হাত রেখে বলে নাই, বাবা তোর কি অনেক কষ্ট হচ্ছে, তোর কি ক্লান্ত লাগতেছে। ম্যাম, আমি জানতাম যে আপনি হয়তো স্যারকে ভুল বুঝবেন, তাই নিজেই ক্লিয়ার করার জন্য চলে আসলাম। আসলে ম্যাম, আমার হাতে ধাক্কা লেগেই স্যারের গায়ে পানি পড়েছিল, সেটাই আমি টিস্যু দিয়ে মুছছিলাম, আর আপনি সেটা দেখেই স্যারকে ভুল বুঝছেন। আসলে স্যার খুবই ভালো একজন মানুষ এবং খুবই পরিশ্রমী একজন মানুষ। তার চেয়ে বড় কথা হচ্ছে স্যার একজন খুবই দায়িত্ববান মানুষ। আমি একজন মেয়ে হয়েও সবসময় চাইবো যেন স্যারের মতো কেউই একজন আমার স্বামী হয়। সেই জায়গা থেকে আপনি আসলে খুবই লাকি একজন পার্সন। আবির, আমি আসলে অনেক স্বার্থপর। আমি সবসময় নিজের চিন্তাটাই করেছি। তুমি আমার সঙ্গে ঠিকমতো কথা বলো না, আমার দিকে তাকাও না, আমাকে সময় দাও না, এসব নিয়ে সবসময় আমি ভেবেছি। কিন্তু তোমার যে অফিসে এত কষ্ট হচ্ছে, তুমি আমাদের জন্য যে এত পরিশ্রম করছো, সেটা কখনো ভাবি নাই। কখনো তোমার ক্লান্ত শরীরে হাত বুলিয়ে দেই নাই, তোমাকে নিয়ে চিন্তা করি নাই। তুমি ঠিকই বলছো, আমি তোমাকে সবসময় প্রেমিক আবির হিসেবেই দেখেছি, স্বামী আবির হিসেবে দেখি নাই। তোমার যে এখন এত রেসপন্সিবিলিটি, সেগুলো আমার মাথায় রাখি নাই। আসলে প্রেমিক আর স্বামী কখনো এক হয় না। আমি তোমার স্ত্রী, তোমার অর্ধাঙ্গিনী। আজকে থেকে তোমার পরিশ্রম, তোমার টেনশন, তোমার কাজের প্রেশার, ভালো মন্দ সব কিছুর দায়িত্ব আমি নিলাম। আমার তুমি মাফ করে দাও।
নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকল, যেন কাশফুলের নরম ছোঁয়া।